সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি যে কবিতাটা নিয়ে আলোচনা করব, এইচএসসি বাংলা প্রথম পত্রের শেষ কবিতা রক্তে আমার অনাদি অস্থি, লিখেছেন কবি দিলাওয়ার। কবির এই কবিতাটি নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব। এই কবিতাটি অনেকের কাছেই একটু কঠিন মনে হয় বা একটু অন্যরকম মনে হয়। তার প্রধান কারণ হচ্ছে কবি এক চিন্তা থেকে কবিতা লেখেন, আর যারা বিশ্লেষণ করেন বা ব্যাখ্যা দিয়ে থাকেন তাদের চিন্তা চেতনায় কখন কখন একটু পরিবর্তন চলে আসে। তবু আমি চেষ্টা করছি সার্বজনীনভাবে একটি ব্যাখ্যা উপস্থাপনের জন্য। সকলকে আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচ্য বিষয় রক্তে আমার অনাদি অস্থি। প্রথমেই যে বিষয়টি আসছে কবিতার নাম। কবিতার নাম রক্তে আমার অনাদি অস্থি। তাহলে প্রথমে রক্ত। রক্ত একটা তরল যোজক কলা, আমরা সবাই জানি। আদি অর্থ পুরাতন, আর অনাদি মানে নতুন। অপরদিকে অস্থি অর্থ হাড়। তাহলে রক্তে আমার অনাদি অস্থি, যদি এটা আমি শাব্দিক অর্থ চিন্তা করি তাহলে যেটা দাঁড়ায় যে আমার রক্তে নতুন হাড়, যেটা আসলেই কোনো অর্থ প্রকাশ করতে পারে না। রক্তের মধ্যে কোনো হাড় হতে পারে না। তবে ভাবার্থে কবি যা বোঝাতে চেয়েছেন তা হচ্ছে বাঙালি জাতিসত্তাকে কবি তার রক্তে অস্থিতে মজ্জায় ধারণ করেছেন। আর এই পুরো কবিতাটাতে কবি নদীমাতৃক বাংলাদেশের নদীর বর্ণনা দিয়েছেন, অপরূপ বর্ণনা দিয়েছেন বাংলাদেশের, এবং নদীর তীরবর্তী আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, প্রচুর নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। একজন শিল্পীর তুলির আঁচড় যেভাবে তার ক্যানভাসের মধ্যে থাকে, তেমনি পুরো বাংলার শরীর জুড়ে ক্যানভাসের তুলির আঁচড়ের মতো করেই যেন নদীগুলো ছড়িয়ে আছে। তাহলে আমরা যাচ্ছি আমাদের মূল কবিতায়। কবিতার প্রথম দুই লাইন হচ্ছে পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম। প্রথমেই কবি পদ্মার কাছে যৌবন চেয়েছেন। যৌবন কেন? পদ্মা যৌবনের প্রতীক, উদ্দামতার প্রতীক। বাংলাদেশের সবচেয়ে উদ্দাম নদী, যৌবনে ভরপুর নদী এবং ঢেউ পরিপূর্ণ নদী হচ্ছে পদ্মা, যেখানে বিভিন্ন গানেও বলা হয়েছে সর্বনাশা পদ্মা নদী রে, অথবা ও পদ্মার ঢেউ রে। অর্থাৎ এই পদ্মার ঢেউয়ের মধ্যে যে যৌবনের উচ্ছলতা আছে, কবি সেই যৌবনের উচ্ছলতা উদ্দামতা চেয়েছেন। আবার বলেছেন কি যমুনা, যমুনা তোমার প্রেম। এখানে যদি আমার মধ্যে যৌবনের উদ্দামতা থাকে, তাহলে সেখানে যদি প্রেম, মমত্ববোধ, ভালোবাসা না থাকে তাহলে তো হবে না। কবি তেমনি যমুনার কাছে প্রেম চেয়েছেন। আর যমুনার কাছে প্রেম চাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে আমরা সকলেই জানি যে বৈষ্ণব পদাবলিতে রাধাকৃষ্ণের যে প্রেমের উপস্থাপন করা হয়েছে তা ছিল যমুনা নদীর তীরে। আবার আমরা বিখ্যাত যে তাজমহলের কথা জানি, শাহজাহানের তাজমহল, সেটাও যমুনা নদীর তীরে। তো প্রেমের যে একটা প্রতীক সেটা কবি যমুনা নদী দিয়ে উপস্থাপন করতে চেয়েছেন। আবার সুরমা নদীর ক্ষেত্রে যেটা হয়েছে, কবি বলছেন সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম। সুরমা নদীর কাছে কবি সৃষ্টি ও উর্বরতার প্রতীক সুরমাকে তিনি এখানে উপস্থাপন করেছেন, যে আমি একটা মানুষ, আমার মধ্যে যৌবনের উদ্দামতা থাকবে, প্রেম মমত্ববোধ থাকবে, তেমনি আবার আমি সৃষ্টি করার, কোনো কিছু উর্বর করার যে ক্ষমতা সেটাও আমার মধ্যে থাকবে। সেটা কবি সুরমার কাছ থেকে চেয়েছেন। এরপরে বলছেন পলিতে গলিত হেম, কাজল বুকের পলি। কাজল বুকের পলি কি? সুরমার কালো মাটিকে কবি এখানে একদম পলি হিসেবে উপস্থাপন করেছেন, যে পলি বিধৌত বাংলা। এই নদী মাতৃক হওয়ার কারণেই চারপাশে মানুষ নদীর উপর জীবিকা নির্বাহ করছে, নদীর আশেপাশে ফসল ভালো হচ্ছে। এবং এই যে গলিত হেম, হেম অর্থ হচ্ছে স্বর্ণ। আমরা বলি যে সোনার ফসল, ঠিক না? চারিদিকে যে সোনার ফসল ফলে, যে সোনা আমাদের দেশ জুড়ে ছড়িয়ে আছে, সেটা কবি সুরমার কাছ থেকে আশা করেছেন। শুরুতেই কবি এখানে তিনটা কবি নদীর নাম দিয়ে যেভাবে উপস্থাপন করেছেন, আমরা প্রথমেই বুঝতে পারছি কবি নদীর বন্দনা করছেন, নদীমাতৃক বাংলার বন্দনা করছেন। তারপরে আসবে পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলি, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। কবি গণমানব বলতে প্রান্তিক জনগণ,
সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরা জানি আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, ভাতে মাছে বাঙালি আমরা, আর তার সাথেই নদী একদম ওতপ্রোতভাবে জড়িত। আর সেই গণমানবগুলো হচ্ছে একদম সাধারণ প্রান্তিক মানুষ। আমরা জানি শহরে অল্প মানুষ বাস করে, আর গ্রামে অঞ্চলে নদীর উপর নির্ভর করে প্রত্যক্ষ পরোক্ষভাবে বাংলার অনেক মানুষ বাস করে। তাই এখানে গণমানব বলতে কবি প্রান্তিক জনগণকে বুঝিয়েছেন। আবার গণমানবের তুলি বলতে জনতার তুলি। কবি এখানে গণমানবের শিল্পী হিসেবে নিজেকে পরিচয় জ্ঞাপন করেছেন। তিনি সাধারণ মানুষের শিল্পী, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। অর্থাৎ কবি নদীমাতৃক বাংলার প্রান্তিক জনগণের প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরেছেন। এরপরে বলছে, কত বিচিত্র জীবনের রং চারিদিকে করে খেলা, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। কত বিচিত্র এই জীবনের রং। আমাদের জীবন কত বিচিত্র। আজকে আমি বেঁচে আছি, কালকে হয়তো মরে যাব। এখন আনন্দে আছি, হয়তো কিছুক্ষণ পরে দুঃখ এসে বাসা বাঁধবে। একটা নদী যখন চলে, চলার পথে বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয়, তখন সে মোড় পরিবর্তন করে। আমাদের জীবনেও আনন্দ আসে, হাসি আসে, দুঃখ আসে, কান্না আসে, সব মিলিয়ে বৈচিত্র্যময় আমাদের এই জীবন। এই কবি এখানে বলছেন মানব জীবন বড়ই বিচিত্র, হাসি কান্না দুঃখ সব মিলিয়ে জীবন। নদী যেমন সোজা চলতে চলতে মোড় পরিবর্তন করে, তেমনি মানব জীবনও যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে, মৃত্যু আসতে পারে। আর এখানে কবি মুগ্ধ মরণ বলেছেন কেন? আনন্দের মরণ, যে মরণে কবি মুগ্ধ, যে কিছু মৃত্যু আছে মুগ্ধময় মরণ, যে আমি যদি পৃথিবীতে এমন কিছু করে যাই, জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের জন্য কিছু করে যেতে পারি, সে মরণটা মুগ্ধ, বাঁকে বাঁকে ঘুরে বেড়াচ্ছে। আর মারণ বেলা বলতে কবি হননকাল বা বিনাশকাল, শেষ মুহূর্ত, মৃত্যুকে এক কথায় বুঝিয়েছেন। রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই, ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ, উপমা যে তার নেই। প্রাণ স্বপ্ন, প্রাণের স্বপ্ন। সাধারণ মানুষের মধ্যে, সকলের মধ্যে যে স্বপ্ন থাকে, প্রাণের মধ্যে যে স্বপ্ন লালিত হয়, সেই স্বপ্ন, বাঙালির স্বপ্ন বিশাল স্বপ্ন। নিজের অস্তিত্বকে, জাতিসত্তাকে টিকিয়ে রাখার যে স্বপ্ন, সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর যে স্বপ্ন, 52 বলি 71 বলি, আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অস্তিত্ব, আমাদের জাতিসত্তাকে তুলে ধরেছি এবং নিজেদের ঠিক অবস্থান সুদৃঢ়ভাবে প্রমাণ করেছি আমরা। তেমনি বঙ্গোপসাগর যেমন বিশাল, আমাদের স্বপ্ন তেমনি বিশাল। তাই কবি বলছে আমাদের এই প্রাণের স্বপ্নকে কবি বঙ্গোপসাগরে রেখেছেন, আমানত হিসেবে রেখেছেন। ঠিক আছে। আর ঘূর্ণিঝড় বলছে কি, দেখেন এখানে বাংলার সাধারণ মানুষের প্রাণের বিশাল স্বপ্নকে বোঝানো হয়েছে, যা বিশাল বঙ্গোপসাগরের শক্তির কাছে আমানত রেখেছে। অপরদিকে ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ, উপমা যে তার নেই। ঘূর্ণিঝড় যেমনি করে সব কিছু ওলট পালট করে দেয়, তেমনি করে বাঙালির সাধারণ মানুষ যদি রেগে যায়, তার যে ক্রোধ, সেটাও ঘূর্ণিঝড়ের মতো, যখন ছুটে চলে সে সামনে কি আছে না আছে ভাবে না, সব তছনছ করে দিয়ে যায়। সেক্ষেত্রে এই কবি আমাদের এই সাধারণ মানুষের যে ক্রোধ, বা কবি তো সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে তার ক্রোধটাকে তিনি বলছেন ঘূর্ণিঝড়ের মতো। এই স্বপ্ন হচ্ছে বাঙালির অস্তিত্ব ও জাতিসত্তাকে রক্ষার স্বপ্ন। আর ঘূর্ণি বলতে একটু আগে আমি বলেছি ঘূর্ণমান জলরাশি, আবর্তিত জলরাশি। তাহলে কথাটা কি দাঁড়ালো? কবির এই প্রাণের স্বপ্ন, এই বিশাল স্বপ্নকে বঙ্গোপসাগরের শক্তির কাছে আমানত রেখেছেন। যে কোনো মুহূর্তে যদি বাঙালি রেগে ওঠে, জেগে ওঠে, তখন তা ক্রোধে পরিণত হয় এবং তা ঘূর্ণিঝড়ের মতো সব কিছু তছনছ করে দেয়। পরে বলছে, এই ক্রোধ জলে আমার স্বজন গণমানবের বুকে, যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে। হ্যাঁ, যখন এই ক্রোধ, আমার স্বজন জ্বলে ওঠে ক্রোধে, গণমানবের বুকে যখন ক্রোধ জ্বলে ওঠে, যখন পিঠ ঠেকে যায় দেয়ালে, বিদেশিরা, অত্যাচারীরা, নরদানবরা, পশুরা অন্যায়ভাবে আমাদের জনগণ, সম্পদ সবকিছুর উপর একটা হানা দিতে চায়, ওরা কালো নজর দেয় আমাদের দিকে, তখনই আমাদের এই বুকে সেই ক্রোধ জেগে ওঠে। যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে। বলছে স্বজন, স্বজন কারা? আমার আপনজন। কবি এখানে প্রান্তিক জনগণকে, সাধারণ মানুষকে তার স্বজন বলে অভিহিত করেছেন। আবার প্রাণের জাহাজ বলতে কবি বুঝিয়েছেন এখানে জনতা এবং জনসম্পদ। আমাদের দেশে জনসম্পদ এবং জনতাকে কবি প্রাণের জাহাজ বলেছেন। যখন আমার কোনো মানুষের উপর কেউ হামলা করে, কেউ অত্যাচার করে, তখন আমরা জেগে উঠি এবং সেই নরদানবের মুখে যখন আমরা গ্রাস হতে যাই, তখনই আমরা জেগে উঠি, আমাদের ক্রোধ জেগে ওঠে। বলছে নরদানব মানে
মানুষরূপী দানব। এখানে বিদেশি নরপিশাচদের বোঝানো হয়েছে। সেই প্রাচীনকাল থেকে, ব্রিটিশ আমল থেকে শুরু করে যদি আমরা 52, 47, 52, 71 যা দেখি, প্রত্যেক ক্ষেত্রে বিদেশিরা আমাদের উপর বারবার আঘাত হানার চেষ্টা করেছে এবং বাঙালি ক্রোধে জ্বলে উঠেছে এবং তার যথাযথ উত্তর দিয়েছে বাঙালি। এরপরে সবশেষে আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা, সুরমা, মেঘনা, যমুনা, অশেষ নদী ও ঢেউ, রক্তে আমার অনাদি অস্থি, বিদেশে জানে না কেউ। অর্থাৎ এই যে নদীগুলো, এই প্রত্যেকটা নদীর কাছ থেকে আমরা যে শক্তি, প্রেম, ভালোবাসা, উর্বরতা সবকিছু সংগ্রহ করেছি, করার ফলে আমাদের মধ্যে যে শক্তি সঞ্চয় হয়েছে, আমাদের শেষ এই ক্রোধটুকু যে কবি ঘূর্ণির কথা বলেছেন, যদি আমাদেরকে কেউ অত্যাচার করে, কোনো বিদেশি এসে আমাদের উপর বিনা কারণে তাদের কিছু চাপিয়ে দিতে চায়, তখন আমাদের এই ক্রোধ যে কিভাবে জেগে উঠতে পারে, জ্বলে উঠতে পারে, সেটা আসলে বিদেশিরা কেউ জানে না। এখানে অশেষ নদী ও ঢেউ বলতে বাংলার চিরায়ত অনেক আবহমান যে নদীগুলো আছে, ছুটে চলছে বাংলার উপর দিয়ে, সেটাকে বোঝানো হয়েছে। এরপরে আর রক্তে আমার অনাদি অস্থি, আমি আগেই বলেছি এটা ভাবার্থ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা একটা ভাবার্থ যে জাতিসত্তার সুনিত এবং অস্থি যা কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন, এখানে সে কথাই আলংকারিক ভাষায় ব্যক্ত হয়েছে। আলংকারিক ভাষায় কি, যে কাব্যকে সুন্দর করার জন্য কবি তার নিজের মতো করে শব্দগুলো বসিয়ে একটা আবেগ তৈরি করেছেন। রক্তে আমার অনাদি অস্থি, যদিও অর্থটা শুনলে মনে হয় রক্তের মধ্যে নতুন কোনো হাড় গজিয়েছে, কিন্তু তা নয়। আমাদের মধ্যে যে শক্তি, আমাদের রন্ধ্রে রন্ধ্রে শরীরের মধ্যে যে শক্তি জেগে উঠতে পারে, সেটাকে কবি এখানে বুঝিয়েছেন। আর বিদেশিরা তারা আসলে জানে না আমরা কিভাবে জেগে উঠতে পারি। আমরা 47 বলি, 52 বলি, 71 বলি, তার প্রমাণ কিন্তু আমরা দিয়েছি। বাঙালির উপর যখন অত্যাচার হয়েছে, বাঙালির সে ক্রোধ যখন জমে উঠেছে, তখন বাঙালি 71-এ মাত্র 9 মাসে দেশ স্বাধীন করে ফেলেছে, যা বিদেশিরা অর্থাৎ সে পাকিস্তানিরা তারা বলতে পারেনি, বুঝতে পারেনি। তাই কবি বলছেন যে রক্তে আমার অনাদি অস্থি, বিদেশে জানে না কেউ। বিদেশি বলতে বাংলাকে তুচ্ছ জ্ঞান করা অন্য অন্য দেশের মানুষকে বোঝানো হয়েছে, যারা বাংলাকে ছোট করতে চায়, হেয় করতে চায়। সর্বোপরি এই কবিতায় কবি নদীমাতৃক বাংলাদেশের নদীর বন্দনা করেছেন। নদীর পার্শ্ববর্তী এলাকায় মানুষজন যেভাবে নদীর উপর জীবিকা নির্বাহ করে, নদীর থেকে পানি নিয়ে যে ফসল ফলায়, এই সব কিছু মিলিয়ে নদী যে আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সে নদীর কথা বলা হয়েছে। আর এই মানুষগুলোর উপর যদি আমাদের জাতিসত্তার উপর যদি কেউ কুনজর দিতে চায়, তখন আমরা যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারি। আর জেগে উঠলে যে কত ভয়ানক হতে পারি, ঘূর্ণিঝড়ের মতো ভয়ানক হতে পারি, তাই কবি এখানে প্রকাশ করতে চেয়েছেন। আর এখানে এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আর হচ্ছে গিয়ে এই কবিতা আমরা বিশেষভাবে 6টি নদীর নাম পেয়েছি। সর্বোপরি এখান থেকে ছোট ছোট যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে, সেগুলো যেমন হতে পারে, সেগুলো হচ্ছে এরকম: বিভিন্ন নদীর বুকে কবি দিলওয়ার নিরবধি কি হতে চেয়েছেন? কবিতার মধ্যে আছে আমি নিরবধি গণমানবের তুলি, ঠিক না? তারপরে কবি দিলওয়ারের কি ভয়াল ঘূর্ণি? ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ, উপমা যে তার নেই। ক্রোধ কবি দিলওয়ারের ভয়াল ঘূর্ণি। হেম শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ, অস্থি শব্দের অর্থ হচ্ছে হাড়। প্রবহমান নদীর বাঁকে বাঁকে কি পাতা রয়েছে? মুগ্ধ মরণ, বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। এখানে মুগ্ধ মরণের কথা বলা হয়েছে। গণমানুষের তুলি কিংবা গণমানুষের কবি বলতে কবি প্রান্তিক জনগণের, সাধারণ মানুষের কবি হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবং শেষ কবিতায় কয়টি নদীর কথা বলা হয়েছে? 6টি নদীর কথা বলা হয়েছে। এমন শব্দার্থ টিকা থেকে, পাঠ পরিচিতি, মূলভাব থেকে, কবিতার মাঝখান থেকে এ ধরনের প্রশ্ন আসতে পারে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিংবা এইচএসসি পরীক্ষার জ্ঞানমূলক প্রশ্নগুলোর মধ্যে। আমরা আশা করি আপনারা যারা কবিতাটি শুনেছেন এতক্ষণ, আশা করি এই প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে দিতে পারবেন। পরবর্তীতে অনুধাবনমূলক যে সকল প্রশ্ন আসতে পারে, সেগুলো আনুমানিক আমি 4টা প্রশ্ন এখানে দিয়েছি। পদ্মা তোমার যৌবন চাই বলতে কবি কি বুঝিয়েছেন? যেখানে যৌবন, যৌবনের উদ্দামতা, শক্তির কথা কবি বুঝিয়েছেন। অপরদিকে রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরে। প্রাণ স্বপ্ন, বাঙালির যে স্বপ্ন, যে স্বাদ, সেটাকে কবি প্রাণ স্বপ্ন বলে অভিহিত করেছেন। আর এটা বিশাল স্বপ্ন বিধায় এটাকে বঙ্গোপসাগরের কাছে কবি আমানত রেখেছেন।
মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা বলতে কবি মূলত কি বুঝিয়েছেন? মুগ্ধ মরণ, যে আনন্দের যে মৃত্যু, আর আমরা যে জীবন যে বৈচিত্র্যময়, আমাদের মোড়ে মোড়ে যে মৃত্যু অপেক্ষা করছে আমাদের জন্য, কবি এটা বোঝাতে চেয়েছেন এখানে। সর্বোপরি কবির ক্রোধ কাদের বিরুদ্ধে? সেই বিদেশিদের বিরুদ্ধে, সেই হায়ানাদের বিরুদ্ধে, নরদানবদের বিরুদ্ধে, যারা বাংলার জনগণকে, জনসম্পদকে লুটে নিতে চায়, মানুষের ক্ষতি করতে চায়, এরকম ভাবে বিদেশিদের বিরুদ্ধে কবির ক্রোধ। আমি আশা করছি আমার এই আলোচনা থেকে মোটামুটিভাবে রক্তে আমার নদে অস্থি কবিতা কবি কি বলতে চেয়েছেন প্রত্যেকটা লাইনের যে ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করেছি। যদি এতে করে আপনাদের কিছুটাও উপকার হয় তবে মনে করব আমার এই পরিশ্রম সার্থক, এবং আপনাদের এই উপকার হলেই আমি অনুপ্রেরণায় ভবিষ্যতে আরও এরকম কিছু আলোচনা নিয়ে উপস্থিত হব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস বা আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।